হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সমস্ত নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের কেমিস্ট্রিওয়ালা এসপি চ্যানেল স্বাগত জানাচ্ছে। তোমাদের সামনেই তৃতীয় সামেটিক পরীক্ষা ভৌত বিজ্ঞান বিষয়ের সুন্দর প্রস্তুতির জন্য আমার চ্যানেলে আজকে থাকছে অবজেক্টিভ টেস্ট। 20টি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আগে তোমরা দেবে, তারপর কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো তাদের উত্তর কী, এবং নিজেরা দেখে নিতে পারবে 20টির মধ্যে কটি প্রশ্ন তোমরা পারছো। তো চলো দেখা যাক কার কতটা প্রস্তুতি হয়েছে। লেটস স্টার্ট। খুব সুন্দরভাবে খাতা পেন নিয়ে বসো, চলো শুরু করি। শব্দের বেগের মান সর্বাপেক্ষা বেশি কোন মাধ্যমে? কঠিন, তরল নাকি গ্যাসে? শব্দের বেগের মান কঠিন, তরল, গ্যাস, তিনটি মাধ্যমের মধ্যে কোন মাধ্যমে সব থেকে বেশি? ভালো করে প্রশ্নটি দেখো। প্রত্যেকটি প্রশ্নের এই কাউন্টডাউন থাকছে 5, তারপরেই কিন্তু আনসার স্ক্রিনে দেখা যাবে, তার আগে নিজেরা করবে। সঠিক উত্তর কঠিন মাধ্যমে। কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি। ওকে, কঠিন মাধ্যম, তারপর তরল মাধ্যম, আর সব থেকে কম গ্যাসীয় মাধ্যমে। কঠিন, তরল, গ্যাস। সেকেন্ড কোয়েশ্চেন এক্ষুনি আমাদের সামনে। কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলে? কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়? ভাবতে থাকো, নিশ্চয়ই তোমরা পারবে। 20টি প্রশ্নের শেষে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কত আজকে মার্কস তোমরা পেলে। কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলে এক্ষুনি জানতে পারবে। টাইম আউট। সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। H2SO4 সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খাতায় লিখে নেবে তোমরা। নাও কোয়েশ্চেন নাম্বার 3 তোমাদের সামনে। জলের উপর দিয়ে পিঁপড়ে হেঁটে বেড়ায় তরলের কোন ধর্মের জন্য? তোমরা লক্ষ্য করে থাকবে, জলের উপর দিয়ে পিঁপড়ে অনায়াসে হেঁটে চলে যায়। তরলের কোন বিশেষ ধর্মের জন্য এটি সম্ভব হয়? নাও কাউন্টডাউন স্টার্ট হচ্ছে, ভাবতে থাকো। খুব বেশি সময় তোমরা পাবে না, খুব দ্রুত তোমাদের উত্তর করতে হবে। সঠিক উত্তর তরলের পৃষ্ঠটান। জলের পৃষ্ঠটানের জন্য জলের উপর দিয়ে পিঁপড়ে অনায়াসে হেঁটে যেতে পারে। ওকে, আবার এই প্রসঙ্গে বলে দিই, বৃষ্টির ফোঁটা গোলাকার ধারণ করে, সেটাও কিন্তু তরলের পৃষ্ঠটানের জন্য। অর্থাৎ তরলের মুক্ততল সর্বদা গোলকের আকার ধারণ করে, ক্ষুদ্রতম ক্ষেত্রফল রাখতে চায়, যে কারণে তরলে বৃষ্টির ফোঁটা গোলাকার দেখায়। নাও কোয়েশ্চেন নাম্বার 4 তোমাদের সামনে। পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? পরমাণুর মধ্যে তোমরা জানো ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। এদের মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর। পরমাণুর মধ্যে যে কণা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাদের মধ্যে ভারী কণা কোনটি? নাও কাউন্টডাউন কিন্তু প্রায় শেষের দিকে। টাইম আউট। সঠিক উত্তর নিউট্রন। পরমাণুর সবচেয়ে ভারী কণা নিউট্রন, আর সবচেয়ে হালকা কণা ইলেকট্রন। ইলেকট্রন সবচেয়ে হালকা কণা। এছাড়া তোমরা জানো ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ, নিউট্রন নিস্তড়িত। ওকে, এটাও জানো। আর প্রোটন, নিউট্রন নিউক্লিয়াসে থাকে, ইলেকট্রন বাইরে ঘুরতে থাকে, এটাও জানো। সব তথ্য আমি মোটামুটি তোমাদের দিয়ে দিলাম। নিউট্রনবিহীন পরমাণু একটু বলি, সাধারণ হাইড্রোজেন। কোয়েশ্চেন নাম্বার 5। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়? কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের সিলেবাসে এটা রয়েছে। এটা বড় প্রশ্নও আসে, এটা একটা বিশেষ ঘটনা। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়? মনে করে দেখো, এটা তোমরা পড়েছো। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়? অর্থাৎ আয়তন সর্বনিম্ন হয়, তাই না? ঘনত্ব সর্বোচ্চ হয়। উষ্ণতাটা বলো। অলরেডি কাউন্টডাউন কিন্তু চলছে। সঠিক উত্তর এক্ষুনি স্ক্রিনে দেখবে। 4 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ। এই বিশেষ ঘটনাকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে আয়তন কমতে থাকে, ঘনত্ব বাড়তে থাকে। একে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 6। দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় এককের নাম কি? দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় এককের নাম কি? একদম তোমাদের সিলেবাসের প্রথম চ্যাপ্টার পরিমাপ পদ্ধতি, সেখান থেকে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় এককের নাম কি? ভাবতে থাকো, নিশ্চয়ই তোমরা পারবে। এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় খুব আসে, ভীষণ আসে। দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় এককের নাম কি? দেখো কোয়েশ্চেন নাম্বার 6। অনেকটা টাইম কিন্তু তোমরা পাচ্ছ এই প্রশ্নটা ভাবার জন্য। কাউন্টডাউন অলরেডি স্টার্ট হয়ে গেছে, এক্ষুনি শেষ হয়ে যাবে, তারপরে উত্তর তোমরা দেখতে পাবে। সঠিক উত্তর পারসেক। দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় এককের নাম পারসেক। ওকে, দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক। এছাড়াও বড় একক কী কী রয়েছে? অ্যাস্ট্রোনমিক্যাল একক রয়েছে। ওকে, দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক পারসেক। নাও এবার তোমাদের সামনে 7 নম্বর প্রশ্ন আসবে। রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রৈখিক স্কেল বা মিটার স্কেল যেটা আমরা ব্যবহার করি,
সেই মিটার স্কেল বা রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত, এটাও কিন্তু পরীক্ষায় খুব আসে। তোমরা খুব সুন্দর করে প্রিপারেশান নাও। আমার চ্যানেলে আমি খুব দ্রুত তোমাদের সাজেশান দেবো, খুব তাড়াতাড়ি, কারণ তোমাদের সামনেই পরীক্ষা। আমি তোমাদের এই সপ্তাহের মধ্যেই সাজেশান দেবো, কিন্তু সাজেশানগুলো উইথ আনসার দিতে পারবো না, কারণ সময় খুব কম, তোমাদের আরও বেশি সময় লেগে যাবে। তো তোমাদের সাজেশান দেবো, সেই প্রশ্নগুলো তোমরা রেডি করবে, যেটা অসুবিধা আমি বলে দেবো। কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে প্রশ্নটার জন্য। সঠিক উত্তর এক্ষুনি দেখতে পাবো 0.1 সেন্টিমিটার। ওকে, 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। মনে রেখো 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক। ক্লিয়ার? চলো অষ্টম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8 আমাদের সামনে এক্ষুনি আসবে। নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কী? ইতিমধ্যে 7টি প্রশ্ন তোমরা আনসার করেছো। 20টি প্রশ্ন করার পর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা আজকে কত স্কোর করলে। নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভাবনা চিন্তা করে তৈরি করা হয়েছে। তো এরকমভাবে বেশ কিছু টেস্ট যদি তোমাদের পরীক্ষার আগে নেওয়া যায়, তোমাদের কিন্তু অনেকটাই প্রস্তুত হয়ে যাবে। নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কী? অনেকেই জানো এটা, এটা বড় প্রশ্নও কিন্তু আসে। নিউটন ডাইনের মধ্যে সম্পর্ক স্থাপন করো। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর এক্ষুনি স্ক্রিনে। 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। মনে রেখো এটা, 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, এটা মনে রেখো। এই প্রশ্নটা কিন্তু বড় প্রশ্নও আসে। 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। নাও কোশ্চেন নাম্বার 9। কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়? কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়? সঠিক উত্তর কী হবে বলো? এটা অনেকেই পারবে, অনেক স্টুডেন্টই পারবে এটা। বায়ুমণ্ডলের চাপ মাপক যন্ত্রের নাম কি? ভাবতে থাকো। 8টি প্রশ্ন কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। এই ধরনের টেস্ট যখনই দেবে, খাতা পেন নিয়ে বসবে, খাতা পেন নিয়ে বসবে, আর একটু ডিস্টার্ব হবে না এমন একটা ফাঁকা জায়গায় বসবে। খুব কনসেন্ট্রেট করে সুন্দর করে অল্প সময়ের মধ্যে উত্তরগুলো দিতে হবে। আমি খুব বেশি সময় দিচ্ছি না। কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়? উত্তরটা এক্ষুনি কাউন্টডাউন শেষে উত্তর দেখতে পাবে। 14 ব্যারোমিটার। তবে এই ধরনের প্রশ্ন কিন্তু 14 কথাটা লেখা, অনেকে ব্যারোমিটার লেখে, 14 ব্যারোমিটার কথাটা লেখা উচিত। আর গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার দ্বারা। গ্যাসের চাপ মানে কোনো গ্যাসের চাপ মাপা হয় কি দিয়ে? ম্যানোমিটার, মনে রেখো। নাও কোয়েশ্চেন নাম্বার 10। সোডিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? সোডিয়াম পরমাণুর গঠন চ্যাপ্টার থেকে এই প্রশ্নটি দেওয়া হয়েছে। সোডিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? ভাবতে থাকো। সোডিয়াম পরমাণু মোটামুটি 20টি মৌলের পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন মেনে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে প্রথম থেকে 20টি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এরকম 20টি মনে রাখলে মোটামুটি তোমাদের 9 লেভেলে হয়ে যাবে। তো এই প্রশ্নের উত্তর কী হবে? কাউন্টডাউন চলছে, অলরেডি নিশ্চয়ই অনেকেই দিয়ে দিয়েছো। উত্তর হবে 1টি, কারণ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 1টি, 2,8,1। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 11 তোমাদের সামনে। 2 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এসটিপিতে আয়তন কত? খুব সুন্দর, খুব সহজ প্রশ্ন, এটা অনেকেই পারবে আশা করি। 2 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এসটিপিতে আয়তন কত? মোলের ধারণা অংশ থেকে, অধ্যায় থেকে দেওয়া হয়েছে, ছোট্ট একটি প্রশ্ন। 2 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এসটিপিতে আয়তন কত? এক্ষুনি কাউন্টডাউন স্টার্ট হয়ে যাবে। চলো দিয়ে দাও, এটা অঙ্ক করতেও লাগবে না, মুখে মুখে হয়ে যাওয়ার কথা। সঠিক উত্তর 44.8 লিটার। কেন? 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এসটিপিতে আয়তন হবে 22.4 লিটার, কারণ জানো যে কোনো গ্যাসের এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার হয়। সুতরাং 2 মোলের হবে 22.4-এর ডবল, তার মানে 44.8 লিটার। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 12। অ্যাসিড দ্রবণে লিটমাস কাগজের বর্ণের কি পরিবর্তন হয়? অ্যাসিড দ্রবণে লিটমাস কাগজের বর্ণের কি পরিবর্তন হয়? দেখো, অ্যাসিড, ক্ষার, লবণ চ্যাপ্টার থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। তোমরা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাসিড দ্রবণে লিটমাস কাগজের পরিবর্তন। সঠিক উত্তর নীল লিটমাস লাল লিটমাসে পরিণত হয়। অ্যাসিড দ্রবণে নীল লিটমাস লাল লিটমাসে পরিণত হয়। এটা কিন্তু অনেক সময় অ্যাসিড ক্ষারের মধ্যে গুলিয়ে যায়। ওকে, তাহলে একটা অ্যাসিড বা ক্ষারের মধ্যে একটা মনে রাখবে, দ্বিতীয়টা মনে রাখার দরকার নেই, জাস্ট উল্টোটা হবে। নীল লিটমাস লাল লিটমাস, মনে রেখো। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 13 এক্ষুনি আমাদের সামনে। সালফিউরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত? মনে করে দেখো, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কাকে বলে? অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কাকে বলে? আর সালফিউরিক অ্যাসিডের সংকেত মনে করো, তাহলেই পারবে। সালফিউরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত? অলরেডি কিন্তু 13টি প্রশ্ন আমরা দেখে ফেললাম, আর 7টি প্রশ্ন এখনও দেখব আমরা। এই 20টি প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সালফিউরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত?
সঠিক উত্তর হবে 2। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি H2SO4। সালফিউরিক অ্যাসিডের একটি অণু জলীয় দ্রবণে আয়নিত হয়ে দুটো H+ আয়ন উৎপন্ন করে, তাই সালফিউরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা 2। যে কোনো অ্যাসিড জলীয় দ্রবণে এক অণু থেকে যে কটি H+ আয়ন উৎপন্ন করে সেটাই তার ক্ষারগ্রাহিতা। যেমন HCl এর ক্ষারগ্রাহিতা 1, কারণ একটি H+ আয়ন উৎপন্ন করে। নাইট্রিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা 1, কারণ HNO3 একটি H+ আয়ন উৎপন্ন করে। নাও কোয়েশ্চেন নাম্বার 14, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা হয়? রিং টেস্ট ইংরেজিতে বলা হয়। বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা হয়? নিশ্চয়ই অনেক স্টুডেন্টই পারবে এটা। বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা হয়? অনেকেই পেরে গেছো। বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিড? নাও কাউন্টডাউন স্টার্ট হবে এক্ষুনি। বলয় পরীক্ষা, রিং টেস্ট, খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তর নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডকে বলয় পরীক্ষা দ্বারা শনাক্ত করা হয়। HNO3, মনে রেখো, নাইট্রিক অ্যাসিডকে বলয় পরীক্ষা দ্বারা শনাক্ত করা। এই অ্যাসিডগুলো শনাক্তকরণ কিন্তু রেডি রেখো, এটা কিন্তু পরীক্ষায় আসে। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলো আসে। নাও কোয়েশ্চেন নাম্বার 15, দ্যাট ইজ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি লিটার পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতি লিটার পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? যদিও এর উত্তর বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকে অনেক সময়। এর নির্দেশিকা অনুযায়ী 0.01 মিলিগ্রাম প্রতি লিটার, অর্থাৎ প্রতি লিটার জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা 0.01 মিলিগ্রাম। মনে রেখো, শরীরের সহ্য সীমা 0.01 মিলিগ্রাম নিরাপদ মাত্রা। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, এক অশ্বক্ষমতা সমান কত ওয়াট? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক অশ্বক্ষমতা সমান কত ওয়াট? আজকের এই 20টি প্রশ্ন যদি তোমরা দেখো এবং খাতায় লিখে রাখো তাহলে কিন্তু ভীষণ উপকার হবে তোমাদের। এইভাবে তোমরা খেয়াল রাখতে থাকবে আমার চ্যানেলে কখন তোমাদের জন্য ভিডিও আসছে। সাবস্ক্রাইব যদি না করে থাকো আমার চ্যানেলে এখনও, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, তাহলে নোটিফিকেশান কিন্তু কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে চলে যাবে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর 746 ওয়াট। এক অশ্বক্ষমতা সমান 746 ওয়াট। বলে রেখো, এক অশ্বক্ষমতা সমান 746 ওয়াট। নাও কোয়েশ্চেন নাম্বার 17, ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া দরকার? এটা কিন্তু বড় প্রশ্ন তোমাদের আসে, যে নির্ণয় করো কত হওয়া দরকার। ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া দরকার? যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, তাহলে নেক্সট ভিডিও যখনই আমি তোমাদের দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে তোমাদের। সঠিক উত্তর 16.6 মিটার। 16.6 মিটার শ্রোতা ও প্রতিফলকের মধ্যে দূরত্ব হওয়া দরকার। ওকে, এটা মনে রেখো, এটা বড় প্রশ্নও রেডি রেখো, এটা কিন্তু পরীক্ষায় আসে। নাও কোয়েশ্চেন নাম্বার 18, কোন পদ্ধতিতে মিথাইল অ্যালকোহল এবং জলের মিশ্রণকে পরস্পরের থেকে পৃথক করা হয়? মিথাইল অ্যালকোহল এবং জলের মিশ্রণকে পরস্পরের থেকে পৃথক করা হয় কোন পদ্ধতি? এটা মিশ্রণের উপাদানের পৃথকীকরণ, সেই অধ্যায় থেকে দেয়া হয়েছে এই প্রশ্নটি। আমি সমস্ত সিলেবাস থেকে, সমস্ত অধ্যায় থেকে ঘুরিয়ে ফিরিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে রেখেছি। আংশিক পাতন পদ্ধতিতে মিথাইল অ্যালকোহল এবং জলের মিশ্রণকে পরস্পরের থেকে পৃথক করা হয়। এটা মনে রেখো, আংশিক পাতন পদ্ধতি, ঊর্ধ্বপাতন, এইগুলো সেপারেটরি ফানেল, এইগুলো কিন্তু প্রত্যেকটির ক্ষেত্রে ছোট ছোট প্রশ্ন আছে। দুটো মিক্সচার দিয়ে বলে দেয় কোন পদ্ধতিতে পৃথক করা হয়। নাও কোয়েশ্চেন নাম্বার 19, প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। এমন একটি মাত্রাহীন রাশির নাম করো যার একক আছে। অর্থাৎ রাশির মাত্রা নেই কিন্তু একক আছে। এমন একটি রাশি যেটি মাত্রাহীন কিন্তু একক আছে। ভাবতে থাকো, পারবে। একদম প্রথমের দিকের প্রথম পরিমাপ পদ্ধতি চ্যাপ্টার থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে। মাত্রাহীন রাশির নাম করতে হবে যার একক আছে। কি উত্তর হবে বলো? সঠিক উত্তর হবে কোণ। কারণ অ্যাঙ্গেল, কোণের মাত্রা নেই কিন্তু কোণের একক আছে, রেডিয়ান। কোণের একক কি? রেডিয়ান। ওকে, কোণ তাহলে এমন একটি রাশি যার মাত্রা নেই কিন্তু একক আছে। তো এইভাবে আজকের ভিডিও শেষ প্রশ্নে আমরা পৌঁছে গেলাম। আজকের অবজেক্টিভ টেস্টের শেষ প্রশ্ন, কোন মৌলের দূষণে ব্ল্যাক ফুট ডিজিজ হয়? কোন মৌলের অতিমাত্রার দূষণে বা অতিমাত্রায় শরীরে প্রবেশ করলে ব্ল্যাক ফুট ডিজিজ নামক ডিজিজ হয়? খুব সহজ প্রশ্ন, সুন্দর প্রশ্ন। আজকের অবজেক্টিভ টেস্টে 20টি প্রশ্ন তোমরা ফেস করছো। এক্ষুনি আমাকে কমেন্ট করে জানাও কে কত আনসার করলে। ওকে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব সুন্দর প্রশ্ন। সঠিক উত্তর আর্সেনিক মৌলের প্রভাবে ব্ল্যাক ফুট ডিজিজ হয়, মনে রেখো। অর্থাৎ হাতে পায়ে
কালো কালো ছোপ পড়ে, এই ধরনের রোগকে ব্ল্যাক ফুট ডিজিজ বলে, আর্সেনিক। ওকে, তাহলে আজকের পর্ব আরও একটা জিনিস বলে দিই, এই যে প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো, আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। 20-র মধ্যে কত পেলে সেটা জানিও। সকলে ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে একটু সাবস্ক্রাইব করে দাও। ওকে।